নমস্কার শ্রোতা বন্ধুরা, কথাকলির গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে সাহিত্যপ্রেমী মানুষেরা পাবেন ছোট বড় নানা স্বাদের গল্পের সমাহার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নানা রকম গল্প শুনতে থাকুন। এই চ্যানেলের গল্পগুলি আপনি সরাসরি পড়তে পারেন কথাকলির গল্প ফেসবুক পেজে। আমাদের চ্যানেলের আজকের নিবেদন একা, লেখক সুদীপ মুখার্জি, গল্প পাঠে সৌম্য, অন্যান্য চরিত্রে অভিজিৎ, আকাশ, রণদীপ এবং পাপিয়া। গল্পটি রেকর্ডিং হয়েছে এনাক্ষী স্টুডিওতে। শুনছেন সুদীপ মুখার্জি রচিত গল্প একা। রোজকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লেন দেবারুণ বাবু। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাঁক দিলেন, দীপা, চা তৈরি কর। কিন্তু কেউ সাড়া দিল না। আরেকবার ডাকতে গিয়ে তিনি নিজে সম্বিত ফিরে পেলেন। আরে, দীপা তো ছুটিতে, একদম খেয়াল নেই। মায়ের শরীর খারাপের জন্য 1 সপ্তাহ ছুটি নিয়ে দেশের বাড়ি গেছে। অগত্যা তিনি নিজে উঠে কোনো রকমে লাঠিটা হাতে নিয়ে বাথরুমে চললেন। প্রাতকর্ম সেরে স্নান করে আধা ঘন্টা পর বেরিয়ে এলেন তিনি। টি মেকারে চা বানিয়ে 16 তলা ফ্ল্যাটের ব্যালকনিতে বসে চা খেতে খেতে গ্রিলের ফাঁক দিয়ে খোলা আকাশের দিকে তাকালেন। কেন জানি আজ নিজেকে বড় একা মনে হচ্ছে। 3 বছর হলো রিনা তাকে এবং এই পৃথিবী ছেড়ে চলে গেছে। চা পান করতে করতে তার মনে পুরনো স্মৃতি এসে ভিড় করল। 35 বছর আগে সে ও তার বন্ধু শতদল বোসের পার্টনারশিপে বোস অ্যান্ড চ্যাটার্জি এজেন্সি চালু হয়। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং মূলধন বেশিরভাগটাই শতদলের। দেবারুণবাবুর তো সেরকম পয়সা ছিল না, কিন্তু ঈশ্বর তাকে দিয়েছেন ক্ষুরোধার বুদ্ধি। সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক কিছু তিনি জয় করেছেন, যার বেশিরভাগটাই অসৎ উপায়। বছর 5 পরে অত্যন্ত চালাকি এবং ক্রূর বুদ্ধির সাহায্যে শতদলকে তিনি ব্যবসা থেকে সরিয়ে দিয়েছিলেন এবং একা মালিক হয়ে গিয়েছিলেন এই কোম্পানির। শতদল এই ধাক্কা সামলাতে পারেনি। সেরিব্রাল অ্যাট্যাক হয়ে পৃথিবী থেকে চলে গেল। তার স্ত্রী শোভা ও ছেলে সবুজকে দেবারুণবাবু সামান্য কিছু টাকা দিয়ে ব্যবসার 100% শেয়ার কিনে নিয়েছিলেন। তবে শতদলের মৃত্যুর পর শোভার অসহায়তাকে তিনি কাজে লাগাতে চেষ্টা করেছিলেন। কোম্পানির 10% শেয়ার শোভার নামে করে দিতে চেয়েছিলেন, যদি শোভা তার সাথে আসলে শোভা দেখতে ছিল যথেষ্ট সুন্দরী এবং উত্তর কলকাতার বনেদি পরিবারের মহিলা। দেবারুণের কুপ্রস্তাবে রাজি হয়নি। স্বামীর ব্যবসা থেকে টাকা নিয়ে বাবার সাথে যৌথভাবে শাড়ির ব্যবসা শুরু করে। তার অক্লান্ত পরিশ্রম এবং একনিষ্ঠতার জোরে বর্তমানে সে উত্তর কলকাতার বিখ্যাত কাপড়ের দোকান বোস শাড়ি ইম্পোরিয়ামের মালকিন। ছেলে সবুজ এখন ব্যবসার দায়িত্ব নিয়েছে। দেবারুণবাবুর এখনো শোভার কথাগুলো মনে আছে। আপনি না বিবাহিত? আপনার স্ত্রী পুত্র কন্যা আছে? লজ্জা করে না নিজের বন্ধু স্ত্রীকে কুপ্রস্তাব দিতে? প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, রাগ আবেগের বশে কিছু করো না শোভা, ভেবে সিদ্ধান্ত নাও। তোমার ছেলের ভবিষ্যৎ আছে, আর দুনিয়াতে বেঁচে থাকতে গেলে প্রয়োজন টাকার। 10% শেয়ার, কলকাতায় ফ্ল্যাট, কনভেন্টের ছেলের পড়াশোনা, ভেবে দেখো। আপনি তো একেবারে সব প্ল্যান করেই এসেছেন দেখছি। তোমাদের ভালোর জন্যই বলছি। ব্যাস, আর একটা কথা বাড়ালে রিনাকে সব বলে দেব। আমার দুর্ভাগ্য যে আপনার মতো নরকের কীটের সাথে এখনো কথা বলতে হচ্ছে। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, আর কখনো যেন এই বাড়িতে না দেখি। মুচকি হাসি হেসে আমহা স্ট্রিটে শতদলের দোতলা বাড়ির সিঁড়ি বেয়ে শেষবারের মতো বেরিয়ে এসেছিলেন দেবারুণবাবু। এরপর তিনি সময় নষ্ট করেননি। ব্যবসা থেকে শতদলের নাম মুছে দেওয়ার জন্য উদ্যোগ নেন। ধীরে ধীরে শতদল ঘনিষ্ঠ
কর্মচারীদের সরিয়ে দিয়ে নিজের লোক নিযুক্ত করেন। এই ব্যবসার জন্য সৎ এবং অসৎ দুভাবেই তিনি প্রচুর খেটেছেন। কাস্টমস, পুলিশ সবাইকে কৌশলের সাথে নিজের হাতের মধ্যে নিয়ে এসেছিলেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে সাথে স্মাগলিংও করেছেন প্রচুর। তার হয়ে বিশ্বস্ত কর্মচারী অসিত দুবার জেল খেটেছে, আর তার বিনিময়ে তিনি প্রচুর টাকা দিয়েছেন। খরচ করে বড় উকিলকে অসিতের হয়ে দাঁড় করিয়ে তাকে বেকসুর খালাস করিয়েছেন। তার সুচারু বুদ্ধিতে ব্যবসা যেমন এগিয়েছে, তেমনি কীর্তিকলাপের জন্য পরিবারের বা তার নিজের গায়ে কখনো আঁচ লাগেনি। এখন বয়স 70। 2 নম্বরই বহুদিন আগে বন্ধ করে দিয়েছেন, তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা দ্রুত গতিতেই দৌড়াচ্ছে। দেবারুণবাবুর ইচ্ছা ছিল ছেলে বা মেয়ে এই ব্যবসাটা দেখুক, কিন্তু বাস্তবে তা হয়নি। মেয়ে পরীর বিয়ের পর জামাই বড় চাকরি পেয়ে লন্ডনে চলে যায় এবং সেখানেই সেটেলড। বছরে একবার ওরা আসে, তিনি হয়তো 2 বছরে একবার যান, আর ভিডিও কলিংয়ে রোজ নাতির সাথে রাতে কথা হয়। ব্যাস, এইটুকু সম্পর্কই বজায় আছে। ছেলে সৌনক ব্যবসার প্রতি কোনোদিনই আগ্রহ দেখায়নি। সে পদার্থবিদ্যা নিয়ে মাস্টার ডিগ্রি শেষ করে রিসার্চ করতে চলে যায় কানাডায়। সেখানেই সে সেটেলড আছে। ভালোবেসে সতীর্থ লিজাকে বিয়ে করেছে বছর 5 আগে। ওদের একটি কন্যা সন্তানও আছে। বাবার সাথে তার সম্পর্ক খারাপ হয় যখন দেবারুণবাবু তাকে গ্র্যাজুয়েশনের পর পড়াশোনা ছেড়ে ব্যবসা দেখাশোনা করতে বলেন। তিনি সৌনককে একরকম জোর করে ব্যবসায় আনতে চেয়েছিলেন, কিন্তু ছেলে কিছুতেই রাজি ছিল না। শেষ পর্যন্ত রিনার হস্তক্ষেপে সৌনক মাস্টার ডিগ্রি শেষ করে ও তারপর নিজের চেষ্টায় কানাডায় পাড়ি দেয়। মা বেঁচে থাকতে সে কলকাতায় আসত, মাকে কানাডায় নিয়েও গেছে, কিন্তু বাবার সাথে তার সম্পর্ক আর জোড়া লাগেনি। এইসব নানান কথা ভাবতে ভাবতে বারান্দায় আরাম কেদারায় গা এলিয়ে কখন যে তিনি ঘুমিয়ে পড়লেন তা তার খেয়াল নেই। ঘুমটা ভাঙল কলিং বেলের শব্দে। ধর্মর করে আরাম কেদারা ছেড়ে উঠে পড়লেন। মোবাইলে দেখলেন 8টা বেজে গেছে, তার মানে রজনী এসে গেছে। কোনো রকমে বুড়ো হাড়ে তাড়াহুড়ো করে দরজা খুললেন। রজনীর টাইম সকাল 8টা থেকে রাত 8টা অবধি। তাকে দেখভাল করা, রান্না করা, ঘর পরিষ্কার আর অফিসের জন্য দেবারুণবাবুকে তৈরি হতে সাহায্য করা, এই সব কিছুই রজনী যথেষ্ট পারদর্শিতার সাথে করে। এখন তিনি রোজ অফিসে যেতে পারেন না, সপ্তাহে মাত্র 3 দিন অফিসে যান। অফিস আর ব্যবসা এই দুই গৌরব হালদার দেখাশোনা করে। বছর 2 হলো তার অফিসে জয়েন করেছে। ভদ্র শিক্ষিত ছেলে। 2 বছরে সে যা পারদর্শিতা এবং সততা দেখিয়েছে তাতে দেবারুণবাবুর মনে হয়েছে এর ওপর ভরসা করা যায়। তাই অফিসের দায়িত্ব অনেকটাই গৌরবের ওপর তিনি দিয়েছেন, কারণ এই বয়সে সম্পূর্ণ দায়িত্ব কাঁধে নিয়ে চলার অবস্থা আর তার নেই। অফিসের জন্য তৈরি হতে সেদিন 9:30 হয়ে গেল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই মোবাইল ফোনটা বেজে উঠল। গৌরবের ফোন। ওপাশ থেকে গৌরবের গলা ভেসে এলো। গুড মর্নিং স্যার। মর্নিং। বলো গৌরব। আমার একটু কথা ছিল। বলো, কি ব্যাপার? আজ স্যার আমার একটু 3টের সময় বেরোনোর ছিল। বাড়ি গিয়ে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। ঠিক আছে, আজ ইম্পর্টেন্ট কি আছে? 12টার সময় এসিভি কোম্পানির ম্যানেজার আর ডেপুটি ম্যানেজার আসবেন স্যার। ওনাদের মেটেরিয়াল এক্সপোর্টের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। হয়তো আপনাকেও ইনভলভ হতে পারে। হ্যাঁ, মনে পড়েছে। ওদের ব্যাপার মিটে গেলে তুমি বেরিয়ে যেতে পারো। থ্যাংক ইউ স্যার। সেদিন এসিভি কোম্পানির সমস্ত ব্যাপার মিটতে প্রায় 4টে বেজে গেল। ফলে গৌরবের বাড়ি ফেরা আর হলো না। দেবারুণবাবু গৌরবকে বললেন, তোমার মাকে তৈরি হয়ে থাকতে বলো।
তুমি আমার সাথেই বেরোবে। পথে ওনাকে উঠিয়ে নিয়ে আমাকে বাড়িতে ড্রপ করে গাড়িতেই তোমরা ডাক্তারের কাছে চলে যেও। গৌরব মাকে ফোন করে সে কথা বলে দেবারুণ বাবুর সাথে বেরোলো। চেতলা রোডে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে সে ফ্ল্যাটের ভেতর গেল মাকে আনতে। দেবারুণ বাবু গাড়িতে অপেক্ষা করতে লাগলেন। মিনিট 5 পরে এক ষাটোর্ধ্ব ভদ্রমহিলাকে নিয়ে ফ্ল্যাটের দরজা দিয়ে গৌরব বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে তাকে দেখে চমকে উঠলেন দেবারুণ বাবু। সংযুক্তা? গৌরব তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। কিছুটা আশ্চর্য এবং হতচকিত অবস্থায় দেবারুণ বাবু তাকে নমস্কার জানালেন। গৌরবের মা ওরফে সংযুক্তা দেবীও প্রত্যুত্তরে নমস্কার জানালেন। দেবারুণ বাবু ভদ্রতার খাতিরে গাড়ির পেছনের সিট গৌরব ও তার মাকে ছেড়ে দিয়ে সামনে ড্রাইভারের পাশে বসলেন। গাড়ি স্টার্ট দিল। তারপর পিছন ফিরে না তাকালেও লুকিং গ্লাসে মাঝে মাঝে দেখে নিচ্ছিলেন সংযুক্তাকে দেবারুণ বাবু। সংযুক্তা এক দৃষ্টিতে স্থিরভাবে বাইরে তাকিয়ে আছে। ভাবটা এমন যে সামনে কেউ আছে, এটা তার অজানা। 30 বছর আগে তার অফিসে রিসেপশনিস্ট হিসেবে ইন্টারভিউ দিতে এসেছিল অনেকে। তাদের মধ্যে 2 জনকে বেছে নেওয়া হয়েছিল, সংযুক্তা আঢ্য এবং দেবারতী মণ্ডল। তাদের বয়স তখন 21 কি 22। যৌবনের ঢেউ তাদের শরীরে প্রবাহমান। তাদের সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধি এই সমস্ত কিছু দেখে শুধু দেবারুণ বাবু তাদের নিযুক্ত করেননি। এই 2 জনকে বেছে নেওয়ার পেছনে অন্য কারণ ছিল। দেবারতীর মধ্যে ছিল উচ্চাকাঙ্ক্ষা। তার অ্যাম্বিশনের জন্য সে সব কিছুতে রাজি, যা দেবারুণ বাবুর দুষ্টু চরিত্রের তৃষ্ণা মেটাতে সক্ষম। পরে সেই সুযোগের সদ্ব্যবহার তিনি ভালোভাবেই করেছেন। আর তিনি শুধু নিজে নন, মাঝে মাঝে ক্লায়েন্টদের খুশি করতেও দেবারতী বিশেষ ভূমিকা নিত। কিন্তু সংযুক্তার পরিস্থিতি ছিল একেবারে অন্যরকম। সদ্য বাবার মৃত্যু হয়েছিল, ঘরে মা এবং ছোট ভাই। সংসারের দায়িত্ব রক্ষার্থে স্নাতকোত্তর তরুণীর সেদিন দরকার ছিল চাকরির। দেবারতীর মতো উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না। দেবারুণ বাবুর অফিসে সে নিযুক্ত হয়, তবে দেবারতীর মতন বিশেষ কৌশল সে ব্যবহার করত না। আসলে সংযুক্তা সেই মানসিকতার মেয়ে ছিল না, কিন্তু দেবারুণ বাবুর ফাঁদে সে ধরা দিতে বাধ্য হয়েছিল। তিনি বুঝেছিলেন দেবারতীর মতন অত সহজে সে ধরাও দেবে না, বা ওইভাবে তাকে ব্যবহার করা যাবে না। কিন্তু তিনি নিজে সংযুক্তার ব্যক্তিত্ব, মার্জিত স্বভাব এবং নারী সুলভ আচরণে আকৃষ্ট হয়েছিলেন। তাই অনেক ধৈর্য ধরে কৌশলের সাহায্য নিয়ে তিনি সংযুক্তাকে নিজের বশে আনতে পেরেছিলেন। পরিস্থিতির চাপে সেই দুর্দিনের বাজারে সংযুক্তা দেবারুণ বাবুর কুপ্রস্তাবে রাজি হতে বাধ্য হয়েছিল। 2 জনের ঘনিষ্ঠতার কথাও অফিসে কারোর জানতে বাকি ছিল না। তাদের এই সম্পর্ক বহু দূর গড়িয়েছিল। দেবারুণ বাবু যখন সংযুক্তার সাথে মানসিকভাবেও জড়িয়ে পড়েছেন, সেই সময় তার স্ত্রী রীনা স্বামীর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে। এই বিষয়ে জানানোর ব্যাপারে আড়ালে ভূমিকা পালন করেছিল কিন্তু দেবারতী। পরে দেবারুণ বাবু সেটা জানতে পারলেও তার আর কিছু করার ছিল না। দেবারতী ততক্ষণে নিজের অন্য চাকরি পাকা করে নিয়েছে। তার অত্যন্ত বুদ্ধিমান মালিক সেই সময় ঘোর বিপদে। ঘরে তীব্র অশান্তি এবং ফলস্বরূপ সংযুক্তাকে বিতাড়িত করা। যাবার আগে সংযুক্তা তাকে জানায় যে সে দেবারুণ বাবুর সন্তানের মা হতে চলেছে। দেবারুণ বাবু তৎক্ষণাৎ সেই সন্তান অ্যাবর্ট করতে বলেন।
সংযুক্তা কিছু না বলে চিরদিনের মতো তার জীবন থেকে সরে যায়, আর কোনো দিন দেবারুণ বাবুর সাথে তার দেখা হয়নি। আজ 30 বছর পর সেই অতীত এক লহমায় দেবারুণ বাবুর সামনে ভেসে উঠেছে। গৌরব তাহলে সংযুক্তার ছেলে? সংযুক্তা যে বিয়ে করেছিল সেই খোঁজ তিনি অবশ্য পরে পেয়েছিলেন। স্যার, লেক গার্ডেন এসে গেছে। গৌরবের কথায় সম্বিত ফিরল দেবারুণ বাবুর। তার অ্যাপার্টমেন্টের নিচে গাড়ি দাঁড়ালো। গাড়ি থেকে নেমে তিনি গৌরবদের হাত নেড়ে বিদায় জানালেন। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেছে। 30 বছর আগে স্মৃতি পুনরায় জেগে উঠে আবার যখন ফিকে হতে শুরু করেছে, ঠিক তখনই দেবারুণ বাবু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। রক্তচাপ কিছুতেই আয়ত্তে আসছে না, আর শুধু রক্তচাপ নয়, আরও নানান রকম উপসর্গও দেখা দিয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। 15 দিন হাসপাতালের কেবিনে শুয়ে তিনি আরও একাকিত্ব বোধ করতে থাকেন। রিনার কথা বারবার মনে পড়ছে। পরি রোজ খোঁজ নেয়, কিন্তু তার পক্ষে তো হঠাৎ করে লন্ডন থেকে আসা সম্ভব নয়। ছেলে একদিন ফোন করেছিল, কিন্তু ওই পর্যন্তই। গৌরব এবং অফিসের কেউ কেউ এসে মাঝে মধ্যে দেখে গেছে। ছুটি হওয়ার সময় ডাক্তার সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলে দিয়েছেন। শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং কোনো রকম টেনশনে থাকা চলবে না, তাহলে রক্তচাপ আয়ত্তের বাইরে চলে যাবে। কিন্তু বাড়িতে এইভাবে একা একা বসে থাকতে কারই বা ভালো লাগে? মানুষ বলতে তিনি আর কাজের লোক। অফিসের সমস্ত কিছু গৌরব সামলাচ্ছে। মাঝে মাঝে এসে সবকিছু তাকে বুঝিয়ে যায়, আর যেখানে তার সই দরকার সেগুলো করিয়ে নেয়। এরকমভাবে 1 মাস চলার পর তিনি একদিন জোর করে অফিসে গেলেন। সবাই দেখে একটু উদ্বিগ্ন হলেও তিনি সবাইকে আশ্বাস দিলেন যে তিনি এখন সুস্থ এবং অফিসে কাজ করতে তার অসুবিধা হবে না। তবে কাজের ব্যাপারে সেরকম ঝক্কি তাকে পোহাতে হলো না, তার কারণ গৌরব পারদর্শিতার সাথে সবকিছু সামলে নিচ্ছে। মাঝে মাঝে মনে হয় তিনি যেমনটি চেয়েছিলেন একেবারে সেইভাবেই গৌরব সব কিছু করে। খুব এফিশিয়েন্ট ছেলে। কিছুদিন যাওয়ার পর তিনি বুঝতে পারলেন এবার এত টেনশন ও কাজের চাপ থেকে তাকে সরে দাঁড়াতে হবে। বয়স যে হয়েছে সেটা তো অস্বীকার করার জায়গা নেই। তাহলে তার এই ব্যবসার হাল কে ধরবে? অনেক ভেবেচিন্তে তিনি উপায় বার করলেন। মাথার ওপর তিনি থাকলেও ব্যবসার ক্ষেত্রে সমস্ত দায়িত্ব গৌরবের হাতে তুলে দেবেন। পুরনো সিনিয়র লোকেরা এতে একটু মনক্ষুণ্ণ হলেও কিছু করার নেই। ব্যবসার দায়িত্ব তো আর যাত্রার হাতে তুলে দেওয়া যায় না। আবার গৌরব যাতে ক্ষমতা পেয়ে অপব্যবহার না করে সেটাও নজরে রাখতে হবে। তাই এ ব্যাপারে তিনি সমস্ত কিছু আগে নিজে ছক কষে নিলেন, আর তারপর উকিলের পরামর্শ নিলেন। কিন্তু যাকে দায়িত্ব দেওয়া সেই আসল লোকের সাথে তো আলোচনা করতে হবে। একদিন তিনি এই গুরুত্বপূর্ণ ব্যাপারে সবকিছু ভাবনা চিন্তা করে অবশেষে গৌরবকে তার কেবিনে ডেকে পাঠালেন। গৌরব যেন অপেক্ষাতেই ছিল। দু একটা কথা বলার পর গৌরব তাকে জানায় যে তার কিছু বলার আছে। বলো, কি বলবে? স্যার, আপনাকে সরাসরি বলতে খারাপ লাগলেও এই চিঠিটা। এই বলে একটা সাদা খাম গৌরব দেবারুণ বাবুর দিকে এগিয়ে দিল। কি এটা? আসলে আমার কাছে একটা বিদেশে যাওয়ার সুযোগ এসেছে, তাই। কি বলছো? কি খুলে বলো। এই ঘটনার সম্মুখীন হওয়ার জন্য দেবারুণ বাবু প্রস্তুত ছিলেন না। তিনি তো অন্য কিছু ভেবে এসেছিলেন। আসলে স্যার, আমার কাছে একটা ভালো চাকরির অফার আছে অস্ট্রেলিয়াতে, এবং আগামী মাসেই জয়েন করতে হবে। নিজের এসি কেবিনে বসে দেবারুণ বাবুর মনে হলো তার ভীষণ গরম লাগছে। অকস্মাৎ বজ্রাঘাতের মতো অবস্থা তার। তিনি রেজিগনেশনের লেটার গ্রহণ করলেন না এবং নানান রকমভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন।
কয়েকদিন পর কেবিনে ডেকে তার মায়ের শরীর খারাপের কথা বলে তাকে একটু দ্বিধায় ফেলার চেষ্টা করলেন আর তার মাইনে বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। কিন্তু ফল কিছুই হলো না। 2 সপ্তাহের মধ্যে গৌরবের এই অফিসে শেষ দিন ঘনিয়ে এলো। অফিস স্টাফেরা তাকে ফেয়ারওয়েল দিল। সেই অনুষ্ঠানে গৌরবের সম্পর্কে বলতে গিয়ে তিনি বিশেষ কিছু আর বলতে পারলেন না। 2-1 কথা বলার পর গলা ধরে এলো তার। বক্তব্য শেষ করে গম্ভীর হয়ে চুপ করে বসে রইলেন। আজ আবার যেন কেউ তাকে একা করে দিল। যাবার সময় গৌরব শেষবারের মতো তার কেবিনে ঢুকে দেখা করতে গেলে তিনি গৌরবকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে বিদায় দিলেন। অফিসের পুরনো লোক যারা ছিল তারা কেউ কেউ খুশি হলো। গৌরবের দায়িত্ব তিনি ভাগ করে দিলেন রঞ্জন আর অমিতের মধ্যে। দুজনেই পুরনো ও বিশ্বস্ত হলেও দেবারুণবাবু তাদের কাজকর্মের ওপর আড়াল থেকে কড়া নজর রাখলেন। 3 মাস পর একদিন দেবারুণবাবুর অফিস কেবিনে বেয়ারা একটা সাদা খামে ভরা চিঠি দিয়ে গেল। চিঠির ওপর লেখা কনফিডেন্সিয়াল, তাই অফিসে খাম খোলা আর হয়নি। চিঠি এসেছে সুদূর অস্ট্রেলিয়া থেকে এবং তাকে অ্যাড্রেস করে। খামের মুখ ছিঁড়ে দেবারুণবাবু তাড়াতাড়ি চিঠিটা খুললেন। ঝকঝকে বাংলাতে লেখা, মিস্টার চ্যাটার্জি, চিনতে পারছেন? অবশ্য না চেনারই কথা, কিন্তু আপনার মাথা এবং স্মৃতিশক্তি দুটোই খুব ভালো। তাই আশা করে চেষ্টা করলে এ হাতের লেখা মনে পড়বে। আজ থেকে 30 বছর আগে আমার অসহায়তার সুযোগে আমাকে ভোগ করে বিতাড়িত করেছিলেন আপনার কোম্পানি থেকে। আপনার লালসার ফলে আমার গর্ভে যে সন্তান এসেছিল তাকে নষ্ট করে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সন্তান ওরফে গৌরব ও আমার পাশে সেদিন ভগবান ছিলেন। শান্তনু হালদার ছিল আমার কলেজের ক্লাসমেট, ভদ্র ছেলে, পড়াশোনাতেও ভীষণ ভালো। ও আমার পাশের পাড়ায় থাকত। একই ক্লাসে পড়ার সুবাদে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সাথে সাথে তা রূপান্তরিত হয় ভালোবাসায়। কিন্তু ও কোনো দিন আমাকে কিচ্ছু বলেনি। আমি অনেকভাবে বোঝাতে চেষ্টা করলেও ও যেন না বোঝার ভান করত। কিন্তু আমার ষষ্ঠেন্দ্রিয় বলতো ও আমাকে ভালোবাসে। কোনো অজানা কারণে ও দূরেই সরে যেতে চায়। দেখতে দেখতে 3য় বর্ষ অতিক্রম হয়ে যাওয়ার পর আমার জীবনে নেমে এলো দুঃস্বপ্ন। হার্ট অ্যাটাকে হঠাৎ বাবা মারা যান এবং বাধ্য হয়ে পড়াশোনায় ইতি টেনে চাকরির চেষ্টা করতে হয়। তারপরের ঘটনা আপনার জানা, তাই লিখে কালি খরচ করার কোনো মানে হয় না। চাকরির সূত্রে শান্তনুর সাথে দেখা কম হলেও যোগাযোগ ছিল। আসলে আমাদের দুজনের যোগাযোগ ছিল অন্তরে। আপনার ঘৃণ্য লালসার শিকার হয়ে আমি অসহায় মতো ওর কাছে ছুটে যাই এবং সব কথা খুলে বলি। ও চুপ করে শোনে, অবশেষে বলে যে আমাকে কিছু বলতে চায়। সে জানায় যে আমাকে ভালোবাসলেও কোনোদিন প্রকাশ করেনি, কারণ সে চায় যে আমি স্বামী সন্তান নিয়ে আর 5টা মেয়ের মতো জীবন কাটাই। সেক্ষেত্রে ভাগ্যের পরিহাসে তার প্রতিবন্ধকতা যে সে কোনো দিন বাবা হতে পারবে না। এরপর অনেক ভেবে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা একে অপরের জীবনসঙ্গী হব। শান্তনু আমার সন্তানকে মেনে নেয়। 3 বছর আগে ওর মৃত্যু পর্যন্ত কোনো দিন আমার অতীত জীবন নিয়ে কোনো প্রশ্ন করেনি। বিয়ের পরও আমাকে পড়াশোনা করতে উৎসাহ দেয়। ওর উদ্যোগেই আমি মাস্টার্স শেষ করে শিক্ষকতা শুরু করি। ও নিজেও শিক্ষক ছিল। গৌরবকে পরম পিতৃস্নেহে ও মানুষ করেছে। আমিও প্রাণপণ চেষ্টা করেছি যে আপনার মতো একটা জঘন্য মানুষের রক্ত থাকলেও গৌরবের মানসিকতা যেন
আপনার মতো না হয়, সে ব্যাপারে আমি সফল। ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম কোনো দিন যেন আপনার মুখ দেখতে না হয়, কিন্তু ভগবানই বোধহয় আজ এই চিঠি লেখার জন্য সেদিন দেখা করালেন। তাই আপনার বর্তমান অবস্থার কথা জানতে পেরে সুদূর অস্ট্রেলিয়া থেকে এই চিঠি লেখার লোভ সামলাতে পারলাম না। সেদিন দেখা হওয়ার আগে আমি জানতাম না যে গৌরব আপনার সংস্থায় কাজ করে। আসলে নামটা পরিবর্তন হয়েছে তো তাই। এর থেকে বেশি কথা বলার রুচি আমার নেই। ভালো থাকবেন। ইতি সংযুক্তা। অফিসে ঠান্ডা ঘরে বসে ঘামতে লাগলেন দেবারুণ বাবু। এই কারণেই কি তিনি দুর্বল হয়ে পড়েছিলেন গৌরবের প্রতি? হয়তো তাই। গৌরব তার নিজের সন্তান। কৃতকর্মের ফল এ জীবনেই হয়তো ভোগ করতে হবে। শেষ জীবনে চরম একাকিত্বই হয়তো সেই পরিণতি।